আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আপনার দোয়া এবং ভালোবাসায় আমিও ভালো আছি। আমি সুমন আছি আপনাদের সঙ্গে ভূতের বাড়ি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। আমি বরাবরের মতো আবারও চলে এলাম আপনাদের মাঝে নতুন আরো একটি গল্প নিয়ে। আজকের গল্পটা খুবই ভয়ানক হতে চলেছে। তাই গল্পটা কেউ মিস করবেন না। সবাই আমাদের সঙ্গেই থাকুন। আজকের গল্পটা ঠিক যেভাবে পাঠিয়েছে আমি ঠিক ওইভাবেই প্রকাশ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। কে কে তুমি? চিনতে পারছো না আমাকে? কে আমি? না, চিনতে পারছি না তোমাকে। কে তুমি? উত্তর দাও, বলো। তুমি কে? কে তুমি? অশরীরী কি? ভূত তুমি? ভূত? ভূতের বাড়ি, ভূতের বাড়ি। আসসালামু আলাইকুম সুমন ভাই। আপনি কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমি রাসেল। আমি ঢাকা থেকে বলছি। আমার সঙ্গে কিছুদিন আগে একটি ঘটনা ঘটে যায়। আমি সেই ঘটনাটি আপনাদের মাঝে শেয়ার করলাম। আশা করছি সুমন ভাই এই ঘটনাটি আপনি সবার মাঝে ছড়িয়ে দিবেন। আশা করছি সুমন ভাই আপনি আমাকে নিরাশ করবেন না। যাই হোক, চলুন আমরা ঘটনায় ফিরে যাই। সেদিন ছিল বৃহস্পতিবার। আমি নতুন একটি ফ্ল্যাট নিয়েছি। আমার ফ্ল্যাটে আমি একাই থাকি। আমার সঙ্গে অন্য কেউ থাকে না। আমি কাজ থেকে বাড়িতে আসি। তখন প্রায় রাত 12টা বাজে। চারিদিকটা যেন খুবই নিস্তব্ধ হয়ে আছে। কোনো একটা বাড়িতে আমার আলো চোখে পড়ল না। প্রচণ্ড নিস্তব্ধ এলাকা। আমি একা একা হাঁটতে হাঁটতে বাড়ির দিকে চলে আসি। আমার বাড়িতে এসে পড়ি। আমি লিফটের দিকে চলে গেলাম। লিফট খুলতেই লিফটের ভেতরে থেকে আমার মনে হলো একটি ছায়া পিছন দিকে বেরিয়ে চলে এলো। আমি সাধারণই মনে করলাম হয়তোবা আমার মনের ভুল। তাই ভেবেই লিফটের ভেতরে প্রবেশ করলাম। লিফটের দরজাটা বন্ধ হওয়ার আগেই আমার আবারও মনে হলো আমার পিছনে কেউ একজন দাঁড়িয়ে আছে। মনে হওয়াটা স্বাভাবিক, কারণ পিছনের দিক থেকে আলো আসতেছে। আলোতে মনে হলো ছায়াটা আমার সামনে এসে পড়ল। আমি পিছন দিকে ঘুরে তাকালাম। পিছন দিকে ঘুরে তাকাতে যে জিনিসটা দেখলাম এটা হয়তোবা আমি আশা করেছিলাম না। আমি দেখলাম একটি ছায়া দাঁড়িয়ে আছে। অন্য কেউ ছিল না, শুধুমাত্র ছায়া। ছায়াটার মাথা ছিল না। আমি তো প্রচণ্ড ভয় পাই। ভয়ে আমি লিফটের দরজার সঙ্গে আটকে যাই। লিফট বন্ধ করার অনেক চেষ্টা করি, কিন্তু লিফটটা বন্ধ করতে পারি না। আমি লিফট থেকে বেরিয়ে দৌড় দেই সিঁড়ি বিলে দৌড় দিতেই সিঁড়ির সামনেও সেই একই অবয়বটি সামনে এসে পড়ে। আমি তো প্রচণ্ড ভয় পাই। ভয়ে যেন চিৎকার দিয়ে উঠলাম। আমার চিৎকারটা কারো কান পর্যন্ত পৌঁছালো না। আমি ওখান থেকে আবার পিছন দিকে দৌড় দিই। দৌড়িয়ে বাড়ির বাইরে চলে এলাম। বাইরে এসেই আমি অন্ধকারে কিচ্ছু দেখতে পারি না। আমি আমার মোবাইলটা খুঁজতে লাগলাম। পরে আমার মনে হলো মোবাইলটা হয়তোবা লিফটে পড়ে গেছে। আমি ভয়ে ভয়ে সামনের দিকে এগোতে লাগলাম। এগোতে এগোতে বিল্ডিংয়ের ভিতরে আবার প্রবেশ করেই লিফটের দরজার কাছে চলে গেলাম। যে দেখি লিফটের দরজার চিপার ভিতরে মোবাইলটি পড়ে আছে। লিফটটা এ পর্যন্ত খোলাই, কেউ লিফট দিয়ে ওঠানামা করেনি। ঠিক যেরকম দেখে গিয়েছি ওই রকমই আছে।
আমি ভয়ে ভয়ে লিফটের দরজাটা বন্ধ করে দিলাম। দরজাটা বন্ধ করে দিয়েই যে জিনিসটা আমার চোখে পড়লো সেটা দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। আবারও সেই অবয়বটি আমার সামনে এসে দাঁড়ায়। লিফটের দরজা তো বন্ধ, আমি আর বেরোতে পারতেছি না। লিফট উপর দিকে উঠতে চলেছে। সেই লোকটি আমাকে বলল, আমাকে দেখে পালালি কেন? আমি তাকে বললাম, আমি আপনাকে দেখে প্রচণ্ড ভয় পেয়েছি, তাই পালিয়েছি। সে অবয়বটি আমাকে বলল, আমাকে কি এতই খারাপ দেখতে যে তুই আমাকে দেখে পালালি? আমি বললাম, হয়তোবা আপনি ভয়ঙ্কর দেখতে, নয়তোবা আমার মনের ভুল। সেই লোকটি আমাকে বলল, এটা তোর মনের ভুল না, এটা বাস্তবই। আমি তো ওখানে চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে পড়ে যাই। লিফট উপরে যেয়ে আটকে যায়। লিফট আর নিচেও নামে না, উপরে ওঠে না। কিছুক্ষণ পরে একটি লোক লিফটের ভিতরে প্রবেশ করেই আমাকে চোখে পড়ে। আমাকে লিফট থেকে বের করলো। বের করে আমার চোখে পানি দিয়ে আমার জ্ঞান ফেরালো। আমার জ্ঞান ফেরার সঙ্গে সঙ্গে দেখলাম আমার আশেপাশে 2-4 জন লোক দাঁড়িয়ে আছে। আমি তাদেরকে চিনি না, কারণ আমি এই ফ্ল্যাটেই নতুন। পরে আমাকে বলল, কে তুমি? এখানে কি চাও? এত রাত্রে লিফটের ভিতরে কেন তুমি? আমি তাদেরকে সব ঘটনা খুলে বললাম। আমি বললাম, আমি 7 তলায় থাকি, নতুন ভাড়াটিয়া, নতুন এসেছি, আগামীকালে আমি এই ফ্ল্যাটে উঠেছি। তারপরে সবাই ধরাধরি করে আমাকে আমার ফ্ল্যাটে দিয়েছে। আমি ফ্ল্যাটে দরজা লাগিয়ে দিলাম। দিয়ে আমি আর দাঁড়িয়ে থাকতে পারছি না যেন। আমার প্রচণ্ড ঘুম ধরেছে। আমি যেয়ে শুয়ে পড়লাম। কিছুক্ষণের মধ্যে আমার ঘুম এসে গেল। আমি ঘুমিয়ে পড়ি। ঘুমানোর কিছুক্ষণ পরেই আমি একটি স্বপ্ন দেখি। স্বপ্নে দেখি একটি অবয়ব আমার সামনে এসে দাঁড়ায়। তার মাথাটা ছিল না, কিন্তু তার পোশাক আশাক দেখে মনে হলো সে কোনো ভালো ফ্যামিলিতে বসবাস করত। আমি লোকটিকে জিজ্ঞেস করলাম, কে তুমি? তোমার মাথা কই? লোকটি প্রশ্নের উত্তরে আমাকে বলল, তুমি এখন যে ফ্ল্যাটে আছো, আমি এই ফ্ল্যাটেই থাকতাম। তারপরে আমি সেই লোকটিকে বললাম, এখন থাকো না কেন? কি হয়েছে তোমার? আর তোমার মাথাটা কই? সেই লোকটি প্রশ্নের উত্তরে আমাকে বলল, আমাকে মেরে ফেলা হয়েছে। আমি আর কেমনে থাকবো এই ফ্ল্যাটে? আমার মাথাটা কেটে নিয়েছে ওই লোকগুলো। আমি সেই লোকটাকে বললাম, কে তোমার মাথাটা কেটে নিয়েছে? সেই লোকটি আমাকে আর কিচ্ছু বলল না। আমার সঙ্গে সঙ্গে ঘুমটা ভেঙে গেল। আমি ঘুম থেকে উঠলাম। উঠে চোখে মুখে পানি দিয়ে আমার মনের মধ্যে একটি প্রশ্ন ঘুরপাক খেতে লাগলো। সে লোকটিকে কারা মেরেছে? সে লোকটি কাদের কথা বলল? হয়তোবা সে যদি তাদের নাম বলতে পারতো, আমি তাকে শাস্তি দেওয়ার ব্যবস্থা করতাম। এসব কথা ভাবতে ভাবতেই ফজরে আজান দিয়ে দিল। ফজরের নামাজটা আদায় করে আমি রান্না বসাই। রান্না বসিয়ে আমি গোসল করতে চলে যাই। গোসল করে এসে আমি খাবার খেয়ে ডিউটিতে চলে যাই। ডিউটি থেকে আবারও ঠিক রাত 12টায় বাড়ির দিকে রওনা দিই। বাড়িতে আসতে আসতে প্রায় 15 থেকে 20 মিনিটের মতো লেগে যায়। বাড়িতে ঢুকতেই আবারও সেই অদৃশ্য ছায়াটি আমার সামনে এসে দাঁড়ায়। আমি বললাম, কে তোমাকে মেরেছে? আমাকে বলো, আমি তাকে শাস্তি দেওয়ার ব্যবস্থা করব। তাই বলতেই সেই লোকটি সামনের দিকে ইশারা করলো। আমি সামনের দিকে হাঁটতে লাগলাম। এবার আর অতটা ভয় পেলাম না, কারণ 3 থেকে 4 বার আমি তাকে প্রকাশ্যে দেখেছি। আমি ভয় না পেয়ে সামনের দিকে এগোতে লাগলাম। সামনের দিকে এগোতেই যে জিনিসটা আমার চোখে পড়লো সেটা দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। এবার দেখলাম সামনে আরও কিছু লোক দাঁড়িয়ে আছে। তাদেরকে দেখে আমি আমার নিজের চোখকেও যেন বিশ্বাস করতে পারলাম না। সেই লোকগুলোর মাথাটা এবার কাটা ছিল না, কিন্তু তাদের চেহারাটা যেন অন্যরকম দেখতে। তাদেরকে আসলে
ছায়াই বলা যায়, কিন্তু মানব ছায়া। সেই ছায়াটা এবার একটু ভিন্ন রকমের। আমি এই ছায়াটাকে ধরার জন্যে তার কাছে বলে এগিয়ে গেলাম। এগিয়ে যেতে সেই ছায়াটা যেন আমার পাশ কাটিয়ে চলে যায়। আমি অন্য ছায়াটিকে ধরতে যাই, কিন্তু সে একইভাবে তারাও পাশ কাটিয়ে চলে যায়। আমি তাদেরকে বললাম, কে তোমরা? এখানে কি চাও? আমাকে ছেড়ে দাও, আমি এখান থেকে চলে যাব। একটি ছায়া পিছন থেকে আমাকে বলল, তুমি এত সহজে আমাদের কাছ থেকে যেতে পারবে না। আমি কথাটা শুনে একটু ভয় পেলাম, কিন্তু ভয়ের থেকেও বেশি অবাক হলাম। কারণ একটি ছায়া আমাকে এদেরকে দেখিয়ে দিল, অন্য ছায়াগুলো আমাকে ছেড়ে দিবে না। আমি ওখান থেকে পালানোর চেষ্টা করি, কিন্তু পালাতে ব্যর্থ হই। আমাকে যেন সবগুলো ছায়া ঘিরে ধরলো। আমি তাদেরকে বললাম, আমাকে ছেড়ে দাও, আমি তোমাদের কি ক্ষতি করেছি? ছায়াগুলো অনেক ভয়ঙ্কর একটি হাসি দিল। হাসি দিয়ে আমাকে বলল, তুই কখনো আমাদের কাছ থেকে যেতে পারবি না, তোকেও ঠিক আমরা আমাদের মতো বানিয়ে নিব। আমি ওখান থেকে আবারও দৌড়ে পালালাম। এক দৌড়ে বাড়ির বাইরে চলে এলাম। এসে আমি মোবাইলের লাইট জ্বালালাম, জ্বালিয়ে ওখান থেকে দৌড় দিতে লাগলাম। দৌড় দিয়ে আস্তে আস্তে একটি বট গাছের নিচে এসে দাঁড়িয়ে পড়ি। এবার বট গাছটা যেন কথা বলতেছে। বট গাছ থেকে একটি ভাসমান আওয়াজ ভেসে এলো। আমাকে বলতেছে, তুই যদি বাঁচতে চাস তাহলে এই এলাকা ছেড়ে চলে যা, না হলে কিন্তু তোকে ওরা মেরে ফেলবে। আমি ওখান থেকে আবারও দৌড় দিলাম। দৌড়াতে দৌড়াতে অন্য একটি জায়গায় চলে আসি। আমি জানি না এই জায়গাটা কোথায়। আমি কিছুক্ষণের জন্য হলেও ভেবে নিয়েছিলাম যে হয়তোবা আমি ওদের কাছ থেকে মুক্তি পেয়েছি, তারা হয়তো আমাকে আর খুঁজে পাবে না। কিন্তু আমার ভাবনাটা পুরোটাই ভুল। আমি ওখান থেকে হাঁটতে লাগলাম। সামনে দিকে হাঁটতেই একটি পুরনো বাড়ি আমার চোখে পড়ে। আমি সেই বাড়ির দরজায় ধাক্কা দিতেই দরজাটি খুলে যায়। আমি ভেতরে প্রবেশ করলাম। প্রবেশ করেই একটি বয়স্ক লোকটিকে দেখলাম। সেই লোকটি আমাকে বলল, তুমি ভেতরে আসো, ভেতরে এসে বিশ্রাম নাও। আমি সেই লোকটিকে বললাম, আমি তো অচেনা একটা লোক, আপনি আমাকে কেন জায়গা দেবেন এই বাড়িতে? সেই লোকটি বলল, তুমি চেনা হও বা অচেনা, তুমি হয়তোবা বিপদে পড়েছ, এই কারণেই আমার বাড়িতে এসেছো। তুমি ভেতরে এসো, এসে বিশ্রাম নাও। আমি আর দেরি করলাম না, ভেতরে প্রবেশ করলাম। আমাকে সেই লোকটি একটি ঘর দেখিয়ে দেয়। আমাকে বলল, ওই ঘরে যাও, যে ঘুমিয়ে পড়ো, আর রাত্রেবেলা যত যাই হোক তুমি ঘর থেকে বাইরে বের হবে না। আমি ভেতরে চলে গেলাম। ভেতরে যেয়ে শুয়ে পড়লাম। শোয়ার সঙ্গে সঙ্গে যেন আমার ঘুম এসে গেল। আমি ঘুমিয়ে পড়লাম। কিছুক্ষণ পরে কিছু একটা পড়ার আওয়াজে আমার ঘুম ভেঙে গেল। আমি ঘর থেকে বাইরে চলে এলাম। বাইরে এসে দেখি একটি ফুলদানি পড়ে ভেঙে গেছে। আমি ফুলদানিটা উঠিয়ে বাইরে ফেলার জন্য জানালা খুললাম। জানালা খুলেই যে জিনিসটা আমার চোখে পড়লো, আমি এটা দেখার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না। আমি দেখলাম কিছু লোক বাইরে সাদা কাপড় পরে দাঁড়িয়ে আছে, আর আমাকে যেন ইশারায় ডাকতেছে। আমি জানালাটি বন্ধ করে দিলাম। বন্ধ করে দিয়ে ঘর থেকে বাইরে বের হলাম। বাইরে বের হয়ে তাদের কাছে যেতেই তারা আমাকে ঘিরে ধরলো। ধরেই তারা আবার সেই অদৃশ্য ছায়াতে রূপান্তরিত হলো। আমাকে বলতেছে, আমাদের থেকে পালিয়ে বাঁচা অত সহজ না, আমরা এবার তোকে মেরেই ফেলবো। আমি ওখান থেকে আবারও পালিয়ে যেতে লাগলাম। ওখান থেকে দৌড়িয়ে আবারও ঘরের ভিতরে প্রবেশ করলাম। প্রবেশ করতেই সেই বয়স্ক লোকটি আমার সামনে এসে দাঁড়ায়। আমাকে বলল, তোমাকে আমি নিষেধ করেছিলাম না বাইরে বের হবে না, তারপরও তুমি কেন বের হলে? আমি লোকটিকে বললাম, টাকা আমার ভুল হয়ে গেছে। লোকটি আমাকে বলল, তুমি ভেতরে যাও, যে শুয়ে পড়ো, আর আমি বাইরে আছি। আমিও ঘরের ভিতরে যেয়ে শুয়ে পড়লাম। কিছুক্ষণ থাকার পরে আমার কীরকম জানি একটা শব্দ কানে এসে পৌঁছালো।
যেন মনে হচ্ছে কেউ একজন কান্না করলো। আমি জানালাটা খুললাম। জানালা খুলেই দেখলাম একটি মেয়ে ওখানে দাঁড়িয়ে আছে। তার চুলটা যেন এলোমেলো, সে কালো কাপড় পরে আছে। আমি তো প্রচণ্ড ভয় পেলাম। আমি ধাপ করে জানলাটা লেগে দিলাম। লেগে দিয়েই আমি ঘরের ভিতরে আবারও ঢুকে পড়লাম। ঢুকে আমার মনের ভিতরে বিভিন্ন প্রশ্ন ঘুরপাক খেতে লাগলো। আমার সঙ্গে এসব কেন হচ্ছে? আমি আমার বড় ভাইকে ফোন দিলাম। ফোন দিয়ে সব ঘটনা খুলে বললাম। আমার বড় ভাই ওখানে একটি কবিরাজের সঙ্গে কথা বলে। সেই কবিরাজটি আমার ভাইকে বলে, রাতের মতো কোনো একভাবে কাটিয়ে দিতে বলো। সকালবেলা যেন সে বাড়িতে চলে আসে, আমি তাকে চিকিৎসা করব। যেমন কথা তেমন কাজ। আমি রাতটা কোনো মতে ওই বাড়িতে পার করলাম। পার করে ঘুম থেকে উঠে বাইরে এলাম। বাইরে এসে সেই লোকটিকে আর আমার চোখে পড়ল না। পুরো বাড়িটা তন্ন তন্ন করে খুঁজলাম, কিন্তু সেই লোকটিকে আমার চোখে পড়ল না। আমি ওখানে আর দেরি করলাম না। ওখান থেকে বেরিয়ে বাস স্ট্যান্ডের দিকে রওনা দিই। বাস স্ট্যান্ডে এসে আমি টিকিট কাটলাম। টিকিট কেটে আমার বাড়ির দিকে রওনা দিলাম। গাড়িটা এসে আমাকে নামিয়ে দিল। আমি গাড়ি থেকে নেমে আমার ভাইকে চোখে বলল। আমার ভাই আমাকে নিয়ে ওখানে আর এক মুহূর্ত দেরি করলো না। ওখান থেকে সরাসরি চলে গেল সেই কবিরাজের কাছে। কবিরাজকে যেয়ে আমি সব ঘটনা খুলে বললাম। কবিরাজ আমাকে বলল, চিন্তার কোনো কারণ নেই, এটা অদৃশ্য কোনো আত্মার কাজ, যে আত্মাগুলা ওখানে অনেক দিন ধরে বন্দি হয়ে আছে। আমি কবিরাজকে বললাম, ওদেরকে মুক্ত করার কোনো উপায় নেই? কবিরাজ আমাকে বলল, উপায় আছে। আমি কবিরাজকে বললাম, তাইলে কি উপায় আমাকে তাড়াতাড়ি বলুন, আমি ওদেরকে মুক্ত করতে চাই। কবিরাজ আমাকে বলল, আমাকে কিছুক্ষণ সময় দাও, আমি দেখি কি করা যায়। আমি কবিরাজকে বললাম, আচ্ছা ঠিক আছে, আপনি সময় নেন। তারপরে কবিরাজ ঘরের ভিতরে প্রবেশ করলো। প্রবেশ করে কি জানি তাদের সঙ্গে কথা বলল, বলে আমাকে বাইরে এসে বলল, শোনো, ওদেরকে মুক্ত করার উপায় পেয়ে গিয়েছি। আমি বললাম, কি উপায় আমাকে তাড়াতাড়ি বলুন। কবিরাজ আমাকে বলল, তুমি ওই জায়গায় আমাকে নিয়ে চলো, তারপরে যা করার আমি করব। আমি ওখানে আর দেরি করলাম না। কবিরাজকে নিয়ে আমার ভাইকে সঙ্গে নিয়ে আমি সেই বাড়িতে চলে এলাম। এসে আমার সঙ্গে আরও বেশ কিছু লোক ওখানে দাঁড়িয়ে যায়। আমি তাদেরকে সব ঘটনা খুলে বললাম। সে লোকগুলো বলল, এই অদৃশ্য আত্মাগুলোর জন্যে আমরাও অদৃষ্ট হয়ে গেছি, এদেরকে মুক্তি দেওয়ার ব্যবস্থা করুন। আমরা কবিরাজকে নিয়ে সেই বাড়ির পিছনে কবরস্থানে চলে যাই। ওখানে যেয়ে দেখি এক জায়গায় বেশ কিছু লাশ পোতা। আমি ওখানে আর দেরি করলাম না। সেই লাশগুলো উঠিয়ে সেই লাশগুলো আলাদা আলাদা জায়গায় কবর দিয়ে দিই। কবর দিয়ে তাদের কবরগুলো জিয়ারত করি। জিয়ারত করে ওখান থেকে ঘরের ভিতরে প্রবেশ করি। প্রবেশ করেই আমি একটি আলমারি দেখলাম। সে আলমারিতে বেশ কিছু কাপড় রাখা ছিল। সে কাপড়গুলো পুড়িয়ে দেই। আমি আসার আগে যেসব জিনিসপাতি ছিল সেগুলো বের করে ওগুলা পুড়িয়ে দেই। পুড়িয়ে দেওয়ার কিছুক্ষণ পরেই আমার সামনে যেন সবগুলো অদৃশ্য আত্মা এসে দাঁড়িয়ে যায়। কবিরাজ তাদেরকে বলল, তোমরা এখন মুক্ত, তোমরা যেতে পারো। সেই অদৃশ্য আত্মাগুলো আমাকে উদ্দেশ্য করে একটি কথা বলল। আমাকে বলতেছে, আপনাকে অনেক ধন্যবাদ। আপনাদেরকে আমরা যদি কোনো কষ্ট দিয়ে থাকি তাহলে দয়া করে মাফ করে দিবেন। এসব কথা বলেই আত্মাগুলো উধাও হয়ে গেল। সুমন ভাই, আমার ঘটনাটা এতটুকুই। ছোট্ট একটি ঘটনা আপনাদের মাঝে শেয়ার করলাম। আশা করছি সুমন ভাই আপনি আমাকে নিরাশ করবেন না। এই ঘটনাটি সবার মাঝে শেয়ার করবেন। আর একটি কথাই বলবো, সুমন ভাই আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। যাই হোক, এতটুকুই ঘটনা ছিল। ঘটনাটি তো আমার প্রচণ্ড ভালো লেগেছে। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। রাসেল ভাই গল্পটি
খুবই সুন্দরভাবে গুছিয়ে লিখেছেন। আমি তাই ওইভাবেই আপনাদের মাঝে তুলে ধরলাম। যাই হোক, আমি আর কথা বাড়াবো না। যদি গল্পটি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। এরকম কোনো ঘটনা যদি আপনাদের সঙ্গে ঘটে যায়, আপনারা যদি আমাদেরকে আপনার ঘটনাটি শেয়ার করতে চান, তাইলে অবশ্যই আমার এই ভিডিওর ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে বা ইমেল অ্যাড্রেসও দেওয়া থাকবে। যদি আপনি হোয়াটসঅ্যাপে পাঠাতে চান তাইলে পাঠাতে পারেন বা ইমেলেও পাঠাতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেস bhuterbari00@gmail.com। আমি আর কথা বাড়াবো না। বরাবরের মতো একটি কথাই বলবো, আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। ভূতের বাড়ি, এখানে গল্প নয়, ঘটনা শোনানো হয়।